স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা এখানে ছিলাম তাই না? কালকে এ পর্যন্ত তো আসছিলাম তাই না? এখন আমরা বলেছিলাম যে যে হাইপোথিসিস যে স্টেটমেন্টটা আমরা কোন একটা বিষয় সম্বন্ধে ধরি টেস্ট করার জন্য, সেটা হলো নাল হাইপোথিসিস, এবং এটা আমরা অলওয়েজ পজিটিভলি ধরি। এবং এটা কিভাবে ধরি, সেই স্টেটমেন্টটা সেট করি, সেটা কালকে আলোচনা করছি। এবং এটা আলোচনা করেছিলাম যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউরে টেস্ট করার পর ওই নাল হাইপোথিসিসটা যদি সত্য না হয়, তাহলে অবশ্যই অন্য আর একটা হাইপোথিসিস সত্য হবে, সেটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। সেই অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা ডিনোট করি হলো H1 দিয়ে। সেটা হতে পারে যদি আমাদের স্টেটমেন্ট মিউ ইকুয়াল টু মিউ নট হয়, তাহলে সেটা হতে পারে H1 মিউ ইজ নট ইকুয়াল টু মিউ জিরো। এটা হলো, এটাকে বলা হয় টু টেইল অল্টারনেটিভ বা টু টেইল টেস্ট। আর হলো এই আরেকটা হলো মিউ ইজ গ্রেটার দ্যান মিউ জিরো, এটা হলো রাইট টেইল অল্টারনেটিভ। মিউ ইজ লেস দ্যান মিউ জিরো, এটা হলো লেফট টেইল অল্টারনেটিভ। তাহলে এখন টেস্ট স্ট্যাটিস্টিক দেখো, এই স্ট্যাটিস্টিক হুইচ ইজ ইউজড ফর টেস্টিং এ হাইপোথিসিস ইজ কল্ড টেস্ট স্ট্যাটিস্টিক। ফর এক্সাম্পল কাই স্কয়ার, টিএফ ইত্যাদি হলো টেস্ট স্ট্যাটিস্টিক। অর্থাৎ যে স্ট্যাটিস্টিকটা আমরা টেস্ট করার জন্য যে স্ট্যাটিস্টিকটা ব্যবহার করি, সেটাকেই বলা হয় হলো টেস্ট স্ট্যাটিস্টিক। এবং এটা সামনে এক্সাম্পলে আমাদের আসবে, তখন আরো ক্লিয়ার হবে। So sample point, the value of the test statistic which we get from the sample observation to test the null hypothesis is called sample point. দেখো critical region and acceptance region. Critical region and acceptance region. To test any null hypothesis on the basis of sample observations, we must divide the sample space into two regions. নাল হাইপোথিসিসকে টেস্ট করার জন্য টোটাল স্যাম্পল স্পেসকে আমরা দুইটা রিজিয়নে ভাগ করি। যদি স্যাম্পল স্পেস এই যে এটা হয়, এটা সাইনটা কি জানি ওমেগা নাকি, এটা ডিভাইডেড ইনটু টু রিজিয়নস। একটা হলো এটা হলো ওমেগা, ওমেগা আর হলো ওমেগা বার, such that we reject the null hypothesis if the sample point lie on the omega, and we accept it if it lie in omega bar. Then the region omega is called the critical region, and the region omega is called the acceptance region. এখন এইটা আমরা একটু ব্যাখ্যা করতে চাই। Oh,
সাপোজ টি এটা হলো, সাপোজ এটা ধরলাম হলো ফাংশন অফ এক্স, টি ফাংশন অফ এক্স, এটা একটা আর কি, এটা একটা টেস্ট স্ট্যাটিস্টিক ধরে নিলাম। টি হলো টেস্ট স্ট্যাটিস্টিক দ্যাট ইজ ফাংশন অফ এক্স। এখন এই টির ভ্যালুটা যদি, এটা যদি একটা ডিস্ট্রিবিউশন হয়, ডিস্ট্রিবিউশন হলে এখানে কি এই যে এক্স অ্যাক্সিস বরাবর এখানে একটা নাম্বার হোল্ড করে, এই টির ভ্যালুটা যদি এই রিজিয়নের মধ্যে পড়ে অথবা এইটুকুর মধ্যে পড়ে অথবা এইটুকু রিজিয়নের মধ্যে পড়ে, তখন আমরা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব। যে নাল হাইপোথিসিসটা আমরা ধরেছি, ওই যে এই জিরো ইকুয়াল টু মিউ ইকুয়াল টু মিউ নট, সেটাকে অ্যাকসেপ্ট করব। আচ্ছা, যদি এর মধ্যে না পড়ে, এই রিজনের মধ্যে না পড়ে, তাহলে আইদার এই পাশে পড়বে অথবা এই পাশে পড়বে, তখন আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। আবার এই টেস্টের ক্ষেত্রে, এটা কিন্তু অল টাইম রাইট টেস্ট, এই টেস্টের ক্ষেত্রে যদি টির ভ্যালুটা এখান থেকে এইটুকুর মধ্যে পড়ে, তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ এতটুকুর মধ্যে পড়লে নাল হাইপোথিসিস রিজেক্ট করব। আবার এটা লেফট টেইল অল্টারনেটিভের ক্ষেত্রে টির ভ্যালু যদি এতটুকুর মধ্যে পড়ে, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব, আর এদিকে আসলে নাল হাইপোথিসিস রিজেক্ট করব। তো এখন এই যে দুইটা রিজিয়নে ভাগ করলো, একটা হলো ওমেগা এবং ওমেগা প্রাইম, on the basis of the acceptance and rejectance of null hypothesis using the statistic T. Statistic T হতে পারে, অন্য কিছু হতে পারে, এটা একটা एग्जांपल হিসেবে বললাম। তখন এই ওমেগাকে বলবো আমরা হলো অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, ওমেগা বারকে এখানে ওমেগা বার, এখানে ওমেগা বার, এখানে ওমেগা বারকে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, এবং ওমেগাকে বলবো হলো রিজেকশন রিজিয়ন। এখানে দুই দিয়ে ভাগ করছি, কারণ হলো রিজেকশন রিজিয়নটা দুই পাশে ভাগ হয়ে গেছে, আর এখানে শুধু এক পাশে আছে, এখানে এক পাশে আছে। তাহলে এই সেন্সে হলো ওমেগা রিজেকশন রিজিয়ন আর ওমেগা বার হলো অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। তাহলে ক্রিটিক্যাল রিজিয়ন বা রিজেকশন রিজিয়ন অথবা অ্যাকসেপ্টেন্স রিজিয়ন আমরা আলোচনা করব। ক্রিটিক্যাল ভ্যালু স্যার আরেকবার একটু বলেন, নেটের জন্য শুনতে পারি নাই। এত বারবার বলতে গেলে তো প্রবলেম। আচ্ছা, যদি গ্রাফটা বুঝে থাকো, টু টেস্ট এনি নাল হাইপোথিসিস on the basis of sample observations, we must divide the sample space into two regions. Let the sample space, এই যে এটাকে দুই ভাগে ভাগ করছি, এখানে এই টোটালটা হলো এই যে আমরা যে সাইনটা ইউজ করছি এটা, এবং একটাকে আমরা স্যাম্পল স্পেস বলবো। এটাকে দুই ভাগে ভাগ করছি, একটা হলো ওমেগা আর একটা হলো ওমেগা বার। আমরা এই স্যাম্পল পয়েন্ট যদি ওমেগা বারের মধ্যে পড়ে, তাহলে নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব, এবং যদি ওমেগার মধ্যে স্যাম্পল পয়েন্টটা পড়ে, তাহলে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। সেই ক্ষেত্রে এই ওমেগা বারকে বলবো অ্যাকসেপ্টেন্স রিজিয়ন আর ওমেগাকে বলবো রিজেকশন রিজিয়ন, যেটা এই যে এটা আর কি। এখানে ওমেগা হলো কিভাবে বের করব? অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, ওমেগা বার হলো রিজেকশন রিজিয়ন। তাহলে ক্রিটিক্যাল ভ্যালু or significant value, the value or values of the test statistic which separates the sample space into the critical region and the acceptance region is called the critical value or significant value. The value or values for the values or value of test statistic which separates the sample space into the critical region and acceptance region is called critical value. তাহলে এখানে আসো, টির এখানে একটা ভ্যালু আছে,
এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে। ওখানে বলা আছে ভ্যালু অর ভ্যালুস। এখানে টির একটা সিঙ্গেল ভ্যালু এই টোটাল স্যাম্পল স্পেসটাকে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন এন্ড রিজেকশন রিজিয়ন এন্ড অ্যাকসেপ্টেন্স রিজিয়নে ভাগ করছে। এখানে টির একটা ভ্যালু আছে যেটা এই স্যাম্পল স্পেসটাকে এইদিকে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন এবং এইদিকে রিজেকশন রিজিয়নে ভাগ করছে। ঠিক আছে, ও রিজেকশন রিজিয়নটা এখানে হলো, এটা ভাগ করছে। আবার এখানে টির দুইটা ভ্যালু, এখানে একটা এখানে একটা, এই অ্যাকসেপ্টেন্স রিজিয়ন এবং এইদিকে দুইটা রিজেকশন রিজিয়নে ভাগ করছে। এই যে টির যে ভ্যালুটা টোটাল স্যাম্পল স্পেসকে অ্যাকসেপ্টেন্স এবং রিজেকশন রিজিয়নে ভাগ করলো, টির সেই ভ্যালুকেই বলা হয় স্যাম্পল পয়েন্ট, না মানে ক্রিটিক্যাল ভ্যালু। এই ক্রিটিক্যাল ভ্যালু অর সিগনিফিকেন্ট ভ্যালু। আমার মনে হয় ক্লিয়ার জিনিসটা। তাহলে ইট ডিপেন্ডস অন দ্য লেভেল অফ সিগনিফিকেন্স ইউজড, অর্থাৎ কত পার্সেন্ট লেভেলে আমরা টেস্ট করব সেটার উপরে ক্রিটিক্যাল ভ্যালুটা নির্ভর করে। আর একটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস, whether it is one tail or two tail, এগুলোর উপরে নির্ভর করে। তারপরে one tail or one sided test. In some tests, the critical region consists of extreme deviation in one direction from the null hypothesis. Then, and we consider the probabilities at the end of the sampling distribution of the test statistic. Such test is known as one-tail test or one-sided test. Acha. If some test, the critical region consists of extreme deviation in one direction from the null hypothesis, and we consider the probabilities at the end of the sampling distribution of the test statistics. Such a test is known as one-tail test. Therefore, এখানে যে ক্রিটিক্যাল রিজিয়নটা ইন ওয়ান ডাইরেকশনে আছে, এখানে ওয়ান ডাইরেকশনে আছে, এই জন্য এটা ওয়ান-টেল টেস্ট। ওয়ান-টেল টেস্ট বা ওয়ান-সাইডেড টেস্ট। ওয়ান-টেল টেস্ট বা ওয়ান-সাইডেড টেস্টের অল্টারনেটিভ হাইপোথিসিস হবে H1 is greater than H0 অথবা H1 is less than H0। এটা হলো for right tail test and this is for left tail test। এখন আসো two tail or two sided test। If some test the critical region consists of extreme deviation in either direction from the null hypothesis, then we consider the probabilities at both ends of the sampling distribution of the test statistic. Such a test is known as two-tail or two-sided test. অর্থাৎ যখন ক্রিটিক্যাল রিজিয়নটা দুই পাশে থাকে ওই স্যাম্পল স্পেসে, তখন তাকে আমরা টু-সাইডেড বা টু-টেল টেস্ট বলি। যেমন এখানে রিজেকশন রিজিয়ন এই পাশে আছে এবং এই পাশে আছে, দুই পাশে আছে, সুতরাং একে আমরা বলবো টু-সাইডেড টেস্ট। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার রিজেকশনটা কি আমরা ওমেগা বার দিয়ে বোঝাচ্ছি না? না, ওমেগা দিয়ে রিজেকশন রিজিয়ন। ও আচ্ছা। তারপরে টাইপ 1 এরর, the error of rejecting null hypothesis when null hypothesis is true, the type 1 error or error of first kind, and its probability is denoted by alpha. The error of rejecting null hypothesis when null hypothesis is true, that is incorrectly rejecting null hypothesis. Null hypothesis সত্য ছিল, সেটাকে আমরা ইয়ে করলাম, এই রিজেক্ট করলাম ইনকারেক্টলি, মানে ভুল তথ্যের কারণে। যেমন ভুল তথ্যের কারণে কোনো একজন মানুষকে যদি সাজা দেওয়া হয়, তাহলে সেই ভুলটা হলো মারাত্মক, তাই না? একজন
যে সাজা পাওয়ার যোগ্য তাকে মাফ করে দেওয়ার চেয়ে যে সাজা যার যে অপরাধী নয় তাকে সাজা দেওয়াটা বেশি কষ্টের, তাই না? তাই না? এই জন্য আমরা যে নাল হাইপোথিসিস যে স্টেটমেন্টটা ধরলাম সেটাকে আমরা যদি ইনকারেক্টলি রিজেক্ট করি তখন সেই ভুলটা হবে মারাত্মক। এই জন্য এই ভুলটাকে আমাদের ফিক্স করে নেওয়া হয়, আগে থেকে ফিক্স করে নেওয়া হয় যে আমরা এতটুকু এররকে কনসিডার করব। ঠিক আছে, আমরা 5% এররকে কনসিডার করব, অর্থাৎ আমরা 100 বার যদি কোনো ডিসিশন নেই 5 বার আমাদের ভুল সিদ্ধান্ত হতে পারে, 100 বাকি 95 বার আমরা সঠিক সিদ্ধান্ত দেব, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে টাইপ 1 এরর বা লেভেল অফ সিগনিফিকেন্স আলফা এর মান 0.05 ধরে নিতে পারি, কারণ 5% হলে এটা প্রবাবিলিটি কনভার্ট করলে 0.05। যদি যেমন করোনার ভ্যাকসিন এরোপ্লেন মানে মহাশূন্য যান যেমন তৈরি করে, তখন কিন্তু এই এরর 5% যদি বলা হয় করোনার ভ্যাকসিন দিলে 5 জনের সারবে আর 5 জনের সারবে না, 5 জনের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, 5 জনের শরীরে তৈরি হবে না, 95 জনের তৈরি হবে, 5 জনের তৈরি হবে না, এটা হবে না। কারণ এটা হলো অনেক ইম্পর্টেন্ট জিনিস, এখানে দেখা যায় যে 100% আমাদের হতে হবে, মানে অ্যাকুরেট হতে হবে। সেই জন্য এই ভুল করার মাত্রা যে আমরা ধরে নেই সেটাকে বলা হয় হলো টাইপ 1 এরর, অর্থাৎ ইনকারেক্টলি রিজেক্টিং নাল হাইপোথিসিস, সেটাকে টাইপ 1 এরর। Type 2 error, the error or accepting null hypothesis when null hypothesis is false is called type 2 error or error of second kind. Its probability is denoted by beta, অর্থাৎ the error of accepting null hypothesis when null hypothesis is false, অর্থাৎ ভুল করে যদি আমরা নাল হাইপোথিসিসকে, অর্থাৎ ওই যে লোকটা সাজা পাওয়ার যোগ্য ছিল তাকে ছেড়ে দেওয়া হলো ভুল ক্রমে, তখন সেটা হলো টাইপ 2 এরর, এবং এই টাইপ 2 এররকে বিটা দ্বারা ডিনোট করা হয়। লেভেল অফ সিগনিফিকেন্স or size of test, the probability of rejecting null hypothesis when null hypothesis is true is termed as level of significance or size of test. The probability of rejecting null hypothesis when null hypothesis is true is called level of significance. অর্থাৎ ভুল ক্রমে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করা সেটা হলো টাইপ 1 এরর, এবং প্রবাবিলিটি অফ টাইপ 1 এররকে বলা হলো লেভেল অফ সিগনিফিকেন্স, যাকে ডিনোট করা হয় আলফা দ্বারা। তাহলে আলফা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ রিজেক্টিং নাল হাইপোথিসিস when null hypothesis is true, এবং এটা এক্স ওই যে রিজেকশন রিজিয়নে পড়বে যখন নাল হাইপোথিসিস ট্রু ছিল, এটা ভুল সিদ্ধান্ত। এই ভুলটাকে আমরা কোনো রিসার্চ বা টেস্ট করার সময় ধরে নিই। The probability of correct decision regarding the rejection of null hypothesis is called power of test, অর্থাৎ আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতেছি যখন অল্টারনেটিভলি শক্ত ছিল, এবং যে আমরা কারেক্ট ডিসিশন নিচ্ছি তার প্রবাবিলিটিটা হলো, তার প্রবাবিলিটিকেই বলা হয় পাওয়ার অফ টেস্ট। অর্থাৎ এই যে পাওয়ার অফ টেস্ট, প্রবাবিলিটি অফ এই ক্রিটিক্যাল ভ্যালু মানে কি মানে টেস্ট স্ট্যাটিস্টিক্যাল ভ্যালুটা ওমেগা মানে রিজেকশন রিজিয়নে পড়বে when অল্টারনেটিভ ইজ ট্রু ছিল, মানে কারেক্ট ডিসিশন, এটা হলো পাওয়ার অফ টেস্ট। তার মানে রিজেক্টিং নাল হাইপোথিসিস or নাল হাইপোথিসিস ইজ ফলস, আর টোটাল প্রবাবিলিটি তো 1, তাহলে 1 থেকে যদি বাদ দেই তাহলে কি হবে, অ্যাকসেপ্টিং নাল হাইপোথিসিস when নাল হাইপোথিসিস ইজ ফলস। ফলস হলে অ্যাকসেপ্টিং নাল হাইপোথিসিস যখন করি এটা হলো টাইপ 2 এরর, এই যে এটা এবং একে ডিনোট করি হলো বিটা দ্বারা, তাহলে 1 মাইনাস বিটা, এটা হলো পাওয়ার অফ টেস্ট। টেবিল অফ এরর, অর্থাৎ এরর ঘটার যে টেবিলটা সেটা, if we arrange the first kind and second kind of error by a table, then the table is called table of error. We minimize any one of the errors, keeping fixed the other
generally we keep the constant alpha, the alpha constant আমি এটা ধরে নিই, and minimize beta। তাহলে ট্রু হাইপোথিসিস, সাপোজ যে হাইপোথিসিস ট্রু ছিল সেটা হলো H0 and H1, আর অ্যাকসেপ্টেড হাইপোথিসিস যেটাকে আমরা গ্রহণ করেছি সেটা হলো H0 and H1। মানে যখন আমরা এই হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করলাম এবং ট্রু হাইপোথিসিস H1 ছিল তখন there is no error। আবার যখন H1 কে অ্যাকসেপ্ট করলাম এবং এই- এই- এ- মানে নাল হাইপোথিসিস কে অ্যাকসেপ্ট করলাম যখন ট্রু ছিল H1, তখন সেটা হলো টাইপ 2 এরর অফ সাইজ বিটা, এটাকে টাইপ 2 এরর বলা হয়। আবার অল্টারনেটিভ হাইপোথিসিস H1 কে অ্যাকসেপ্ট করলাম, ট্রু ছিল H0, তখন সেটা হলো এরর 1, সাইজ অফ টেস্ট অথবা লেভেল অফ সিগনিফিকেন্স। আবার অল্টারনেটিভ ট্রু ছিল, গ্রহণ করলাম অল্টারনেটিভ হাইপোথিসিস কে, তখন there is no error। আচ্ছা, তোমাদের ক্লাসটা কি 20 পর্যন্ত না? জি স্যার। আচ্ছা, best critical region, a critical region having power greater than that of any other region of the same size alpha for testing null hypothesis against the alternative hypothesis is called best critical region। দেখো, এই ক্রিটিক্যাল রিজিয়ন, আমরা তো এই যে ক্রিটিক্যাল রিজিয়ন এগুলো তো ধরে নিছি, এই যে এটা একটা ক্রিটিক্যাল রিজিয়ন, এটাও ক্রিটিক্যাল রিজিয়ন, আর এই দুইটাকেও ক্রিটিক্যাল রিজিয়নই বলা হয়। এই ক্রিটিক্যাল রিজিয়ন গুলো আমরা ধরে নিয়েছি। এখন এই ক্রিটিক্যাল রিজিয়ন কখন বেস্ট হবে? ঠিক আছে, a critical region having the power greater than that of any other critical region, অর্থাৎ যে ক্রিটিক্যাল রিজিয়ন এর উপর বেস করে টেস্ট করলে পাওয়ার সবচেয়ে বেশি হবে অন্য আদার ক্রিটিক্যাল রিজিয়ন থেকে, তখন তাকে বেস্ট ক্রিটিক্যাল রিজিয়ন বলবো। নোটেশনালি আমরা এভাবে লিখতে পারি, লেট ওমেগা বি এ ক্রিটিক্যাল রিজিয়ন অফ সাইজ আলফা, তাহলে এক্স ওমেগা এট আলফা। ইফ এই যে এটা এটা আদার একটা ক্রিটিক্যাল রিজিয়ন হয় যখন এই যে এটা এই পাওয়ারটা বেশি হবে। পাওয়ার মানে কি, ওমেগা রিজেকশন রিজিয়নে করবে, অল্টারনেটিভ মানে গিভেন বাই H1 দ্বারা, মানে কি যে অল্টারনেটিভ ট্রু ছিল। এটা যদি হয় গ্রেটার ইকুয়াল টু, এটা যদি হয় মানে হোয়ার ওমেগা প্রাইম ইজ এনি আদার ক্রিটিক্যাল রিজিয়ন অফ দ্য সেম সাইজ আলফা, তখন আমরা এই 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 ওমেগাকে বলবো হলো বেস্ট ক্রিটিক্যাল রিজিয়ন। দ্য টেস্ট based on a best critical region is called most powerful test। এক মিনিট আমি একটু আসতে।
আচ্ছা, এখন হলো এই যে দেখো আনবায়াসড টেস্ট একটা অপশন, সেটা হলো যে a test having the power greater than or equal of its size is called unbiased test. A test having the power greater than or equal to its size is called an unbiased test. মানে যে টেস্টের পাওয়ারটা হবে গ্রেটার দেন অথবা এর লেভেল অফ সিগনিফিকেন্স, তখন সেটাকে এই যে কন্ডিশনটা স্যাটিসফাই করলে এটাকে বলা হবে আনবায়াসড টেস্ট। এটা মানে এক্স যে আমরা মানে ক্যালকুলেটেড যে টেস্ট স্ট্যাটিস্টিকের সেটা যে ভ্যালুটা পাবো সেটা মানে যেটা এই চিহ্নটা মানে কম্প্রাইজেস ইন দা রিজেকশন রিজন, আর এই যে স্ল্যাশ চিহ্ন দিয়ে যে আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস, তার মানে এটা হলো মানে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক রিজেকশন রিজিয়নে পড়ছে যখন অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু, এটা হলো পাওয়ার অফ টেস্ট অর্থাৎ প্রবাবিলিটি অফ কারেক্ট ডিসিশন। এটা যদি লেভেল অফ সিগনিফিকেন্স আলফা এর সমানুপাতিক ব্যবহার হয় তখন সেটা আনবায়াসড টেস্ট। ইম্পর্টেন্ট স্টেপস ইন টেস্ট অফ সিগনিফিকেন্স, মানে টেস্ট করার জন্য আমাদের কি কি বিষয়ের উপর কি কি বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। There are a variety of tests of significance depending on the nature of the data, the null hypothesis, and the sampling distribution involved. However, there are certain elements which are common to all tests of significance. However, there are certain elements which are common to all tests of significance, and these features of test of significance are discussed below. মানে অর্থাৎ টেস্ট করার সময় এই জিনিসগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। স্টেট দ্য এক্সপেরিমেন্টাল গোল, প্রথমে আমাদেরকে এক্সপেরিমেন্টাল গোল আমরা কি করতে চাই সেই জিনিসটাকে স্টেট করতে হবে, বলতে হবে। তারপরে স্টেট দ্য স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস এন্ড অল্টারনেটিভ। আমাদের গোলটা যদি ফিক্স হয়ে যায় তখন আমরা বলতে পারবো যে এই হাইপোথিসিসটা কি ওয়ান সাইডেড হবে, হাইপোথিসিস নাকি টু সাইডেড হবে, সেই অনুযায়ী আমরা হাইপোথিসিসকে ধরতে পারবো। ডিসাইড আপন দ্য লেভেল অফ সিগনিফিকেন্স আলফা, দ্য চান্স অফ রিজেক্টিং হাইপোথিসিস ইফ ইট ইজ ট্রু। অর্থাৎ যে আমরা বলছি যে একটা রিসার্চ বা কোনো কিছু করতে গেলে, একটা এক্সপেরিমেন্ট করতে গেলে কিছু ভুল হবে, সেই ভুলটা আমরা কত পার্সেন্টের মধ্যে রাখবো, সেটা 1% এর মধ্যে রাখতে পারি, 2%, 0% বা 10%, 5%। তো সেটা হলো লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে সেই বিষয়ে আমাদের ডিসাইড করতে হবে, অর্থাৎ ডিসিশন নিতে হবে যে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স কোন লেভেলে রাখবো, কতটুকু। Decide upon the statistic to be used for testing the null hypothesis, মানে টেস্ট করার জন্য আমরা যে টেস্ট স্ট্যাটিস্টিক ইউজ করব সেটা কি ধরনের টেস্ট স্ট্যাটিস্টিক ইউজ করব। ডিসাইড আপন দ্য স্ট্যাটিস্টিক টু বি ইউজ, অর্থাৎ আমার যে প্রবলেম তার অনুযায়ী যে আমরা হাইপোথিসিস ধরেছি সে অনুযায়ী আমরা ডাটা কালেকশন করব। সেই ডাটা কালেকশন করলে সেটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করবে সেটা তার স্ট্যাটিস্টিক আমাদেরকে ফিক্স করতে হবে। তারপরে ফাইন্ড দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্ট্যাটিস্টিক আন্ডার দ্য অ্যাজাম্পশন দ্যাট দ্য হাইপোথিসিস ইজ ট্রু, অর্থাৎ এই হাইপোথিসিসটা আন্ডারে ওই যে আমরা যে স্ট্যাটিস্টিক ধরেছি সেই স্ট্যাটিস্টিকটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করে, এই যে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করলাম না, এরকম স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আছে, সেটা হলো টি, এফ, কাই, এগুলো এই ডিস্ট্রিবিউশন গুলার কোন ডিস্ট্রিবিউশন গুলো ফলো করে সেটা দেখতে হবে। ডিসাইড আপন এ ক্রিটিক্যাল রিজিয়ন those values of the test of the statistic that would cause us to reject the hypothesis. আমাদের ক্রিটিক্যাল রিজিয়নটা বের করতে হবে যে যার বেসিস করে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। তারপরে compute the value of the statistic from the sample, ওই যে ভ্যালু দিয়ে আমরা টেস্ট করব সেটাকে স্যাম্পল থেকে ক্যালকুলেট করতে হবে
and see whether or not it falls in the critical region, এবং দেখতে হবে যে সেটা আসলে ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে কিনা। তারপরে হলো make a statement of rejection or acceptance of the hypothesis। এই যে আগের কাজটা করার পরে আমাদের হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো সেটা বলতে হবে। if the statistics have a value in the critical region we reject the hypothesis। অর্থাৎ স্ট্যাটিস্টিকের ভ্যালুটা যদি ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে তখন আমরা হাইপোথিসিসকে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। তারপরে state the consequences of the experimental findings in the light of the rejection or acceptance of the statistical hypothesis। আমাদের লাস্টে ফাইনালি কি করতে হবে যে আমাদের যে অবজেক্টিভ ছিল, যে গোলটা ছিল, রিসার্চ গোল ছিল, এখন এই ক্রিটিক্যাল রিজিয়ন অ্যাকসেপ্টেন্স রিজিয়নে এই টোটাল প্রসেস করার পরে আমাদের নাল হাইপোথিসিস যদি অ্যাকসেপ্ট হতে পারে রিজেক্ট হতে পারে। অ্যাকসেপ্ট হলে এবং রিজেক্ট হলে আমাদের যে কনক্লুশনটা হবে সেই কনক্লুশনটা লিখতে হবে, বা ডিসিশনটা হবে সেই ডিসিশনটা লিখতে হবে। এই হলো ফাইনাল স্টেপ অফ দা টেস্ট অফ হাইপোথিসিস। তারপরে ইম্পর্টেন্ট টেস্ট অফ সিগনিফিকেন্স। আমরা কি কি টেস্ট অফ সিগনিফিকেন্স করি? ইম্পর্টেন্ট টেস্ট অফ সিগনিফিকেন্স গুলা কি কি আছে? একটা হলো নরমাল টেস্ট, আর একটা হলো টি টেস্ট, কাই স্কয়ার টেস্ট, এফ টেস্ট। এবং এই যেটা এটাই হলো নরমাল স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন গুলো আছে। এটি একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, কাই স্কয়ার একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এফ একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। অর্থাৎ এই টেস্ট গুলাই আমরা প্র্যাকটিক্যালি দেখবো এখন। তো এই এটা শেষ, আমরা এখন স্যার হ্যাঁ স্যার যে আজকে আমাদের প্রবাবিলিটি শীটটা একটু টপিকের নামগুলো শুধু রিভিউ করে দেওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, কোন কোন শীট বলো? প্রথমটা প্রবাবিলিটি এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা তো জি স্যার। জি স্যার। এটার মধ্যে আমরা যেগুলো একটু রাইট ডাউন করো। এই যে র্যান্ডম এক্সপেরিমেন্ট, স্যাম্পল স্পেস এন্ড ইভেন্টস, এগুলো ছিল। র্যান্ডম এক্সপেরিমেন্ট, স্যাম্পল স্পেস এন্ড ইভেন্টস। তারপরে যে ডিসক্রিট স্যাম্পল স্পেস, ফাইনাইট স্যাম্পল স্পেস, কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস, এগুলো ছিল। তারপরে ইকুয়ালি লাইকলি ইভেন্টস, তারপরে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, তারপরে অপারেশন অন ইভেন্টস, এগুলো প্রত্যেকটার এক্সাম্পল গুলো দেখেছিল। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এটা ছিল, ডি মর্গানস ল এটা ছিল না। এই যে কাউন্টিং স্যাম্পল পয়েন্টস, এই যে এই থিওরেমটা জাস্ট এটা ছিল। তারপরে যে এক্সাম্পলটা দেখাইছিলাম, তারপরে যে পারমুটেশন,
পারমুটেশন ছিল। পারমুটেশন ছিল, তারপর কম্বিনেশন, কম্বিনেশন এগুলো ছিল। স্যার পারমুটেশন আর কম্বিনেশনের কি ম্যাথ গুলোও দেখতে হবে না শুধু থিওরিটিকে দেখলেই হবে? না, পারমুটেশন কম্বিনেশন কি এই জিনিসগুলো দেখতে হবে। তারপরে এগুলোর ম্যাথ তো ওই যে বাইনোমিয়াল কোএফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশনের মধ্যে আছে, ইউজ করতে হয় সেখানে। তারপরে যে প্রবাবিলিটি, ক্লাসিক্যাল প্রবাবিলিটি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে রিলেটিভ প্রবাবিলিটি যেটা সেটা, তারপরে সাবজেক্টিভ প্রবাবিলিটি, তারপরে অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটির যে ফাংশনগুলো সেগুলো, তারপরে যে কন্ডিশনাল প্রবাবিলিটি ছিল এই যেগুলো। এক্সাম্পলটাও, এক্সাম্পল এটার সাথে তোমাদের সাবজেক্ট রিলেট করবো, কন্ডিশনাল প্রবাবিলিটি। এই তো, তারপরে প্রবাবিলিটি মাস ফাংশন হলো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, দুইটা জিনিস এখানে আছে মনে হয়। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এগুলো পড়া concept of random variable, এই random variable এটা দেখো না। তারপর random variable, discrete random variable আর continuous random variable, এটা প্রথমে তোমরা পড়ছো। অর্থাৎ random variable, discrete random variable, continuous random variable, তারপর হলো probability mass function আর probability density function। এই যে probability mass function আর হলো এই যে probability density function, এইটুকুই ছিল। ঠিক আছে, আরগুলা তো তোমাদের মার্ক করা আছে তাই না? আমরা শুধু থিওরি টাইপের পড়বো এগুলো, ম্যাথ পড়বো না, শুধু থিওরি গুলি। ম্যাথ যেখানে যেখানে বলছি, যেমন কন্ডিশনাল প্রবাবিলিটি, ওটার ম্যাথটা দেখো। এরকম দু একটা জিনিস যেগুলো আমি দেখাইছি ওগুলো আর হলো যে বাইনোমিয়াল নরমাল কোয়েশ্চেন, ওগুলো তো আলোচনা হয়েছে, ওগুলো থেকে ম্যাথ আর আসবে। বলছিলেন ওই যে নরমাল ডিস্ট্রিবিউশনের ম্যাথ গুলি আবার একটু দিবেন, মানে ম্যাথ হ্যাঁ হ্যাঁ, নরমাল ডিস্ট্রিবিউশনের ম্যাথ গুলি করাবেন বলছিলেন আবার। ম্যাথ গুলি করা কালকে তো আমরা আলোচনা করলাম না, ওগুলো ম্যাথ আমি তোমাদেরকে দিব, একটা মানে করতে দিব। ঠিক আছে স্যার আমাদের আর কয়টা চ্যাপ্টার আছে? হ্যাঁ, এই টেস্ট অফ হাইপোথিসিস শেষ হলে কোরিলেশন রিগ্রেশন, কোরিলেশন একটা চ্যাপ্টার, রিগ্রেশন একটা চ্যাপ্টার, তাই শেষ হলো। দেখি আমরা শর্ট করে নিয়ে আসবো, নাহলে শেষ করা যাবে না। তো আমাদের এই সপ্তাহ নেক্সট উইক আছে তাই না? তাই তো, জি স্যার। তার মানে আর 6টা ক্লাস আছে তাই না? জি স্যার। তাহলে কুইজ কবে দিবা?
স্যার নেক্সট উইকে হ্যাঁ নেক্সট উইকে নেক্সট উইকে দেই। নেক্সট উইকে। নেক্সট উইকে কুইজ কিন্তু প্রবাবিলিটির উপরে নেই, ঠিক আছে? জি স্যার। স্যার শুধু প্রবাবিলিটি? হ্যাঁ শুধু প্রবাবিলিটি? হ্যাঁ পুরো প্রবাবিলিটির উপরে। ওকে স্যার। স্যার হাইপোথিসিস এটা তো থাকবে না তাহলে? না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ওই আজকে জন্য না। আমরা এখানে রাখছি। তাই না স্যার?